শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 6 অধ্যায়ের অনুশীলনী 6.2 এখানে 6.2 নিয়ে আলোচনা করব। তবে এখানে 6.2 এখানে আলোচনার শুরুতে যে বিষয়গুলো আছে তোমরা এগুলা কিন্তু 9 10 এ জানো। ওই যে তোমাদের sin থিটা cos থিটা, sin থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, এই বিষয়গুলোই আছে। তো এই বিষয়গুলো তোমাদের একটু আলোচনা করব, যদিও বা তোমরা একটু জানো, এগুলো শুধু স্মরণ করে দিব একটু, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে একটু সুবিধা হবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা দেখার জন্য শেয়ার করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে তোমরা একটু দেখো যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এখানে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক, যেমন এইটা একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ধরলাম। এখানে ও এক্স এই রেখাটি ও বিন্দুকে কেন্দ্র করে চলমান, এখন ঘূর্ণায়মান। মনে করে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এই ও এক্স রেখাটি ও বিন্দুকে কেন্দ্র করে, এই ও এক্স রেখাটি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে মনে করে এক্স ও পি এইখানে হচ্ছে একটা থিটা কোণ উৎপন্ন করে। তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করলো। এখন তাহলে ওপি হচ্ছে কিন্তু এটা শেষ অবস্থান। এখন এই পি বিন্দু হতে আমরা কি করলাম, মনে করে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে পি বিন্দু হতে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, মনে করে এটা আমরা দিলাম পি এন। তাহলে এখানে পি এন, তাহলে এই ক্ষেত্রে দেখো যেহেতু এটা কোণ হয়ে গেল, তাহলে ওপি হবে এটা কিন্তু অতিভুজ। তাহলে এইটা হবে অতিভুজ, আর পি এন এইটা হবে কিন্তু তোমাদের হচ্ছে লম্ব। এই পি এন এটা হচ্ছে লম্ব, আর ও এন হচ্ছে ভূমি। তাহলে পি এন হচ্ছে লম্ব আর ও এন হচ্ছে ভূমি। তোমরা জানো এই কোণের সাথে অবশ্যই একটা ভূমি থাকবে, সবচেয়ে বড় বাহুটা হবে অতিভুজ আর এটা হবে লম্ব। তাহলে এখানে আমরা এখন এই ত্রিকোণমিতিক অনুপাত এখানে যে আমরা জানি, যেমন আমরা থিটা কোণের সাইন এর অনুপাত, থিটা কোণের সাইন অনুপাত সংক্ষেপে আমরা কি লিখতে পারি, যেমন থিটা কোণের, এই যে থিটা কোণের সাইন অনুপাত। তাহলে থিটা কোণের সাইন অনুপাত এইটা আমরা সংক্ষেপে কি লিখব, থিটা কোণের সাইন অনুপাত এটাকে আমরা সংক্ষেপে লিখব সাইন থিটা। তাহলে থিটা কোণের সাইন অনুপাত সংক্ষেপে এটা হচ্ছে সাইন থিটা। আর সাইন থিটা ইকুয়াল কি জানি আমরা, এই যে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ এখানে কি জানি, এই যে অতিভুজ। তাহলে অতিভুজ, তাহলে এখন লম্ব এখানে চিত্র অনুসারে তোমরা দেখো, এখানে লম্ব কি হচ্ছে, লম্ব হচ্ছে কি পি এন, এই লম্ব হচ্ছে এখানে পি এন, আর অতিভুজ কি ওপি। তাহলে এখানে থিটা কোণের সাইনের অনুপাত সংক্ষেপে হচ্ছে সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, মানে হচ্ছে পি এন বাই হচ্ছে ওপি। ঠিক তেমনি এখানে থিটা কোণের কোসাইনের অনুপাত কস থিটা। তাহলে এখানে থিটা কোণের এই যে কোসাইন অনুপাত সংক্ষেপে কি কস থিটা আমরা জানি। আর কস থিটা ইকুয়াল আমরা কি জানি, কস থিটা ইকুয়াল জানি আমরা ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা জানি এই যে ভূমি ভাগ অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এগুলা জানি। তো ভূমি ভাগ অতিভুজ, কস থিটা এই যে ভূমি হচ্ছে এই যে ও এন, আর অতিভুজ হচ্ছে ওপি। ঠিক তেমনি এখানে থিটা কোণের ট্যানজেন্ট এর অনুপাত, এখানে থিটা কোণের কি ট্যানজেন্ট এর অনুপাত সংক্ষেপে কি আমরা লিখি এটা এই যে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল ফির আমরা কি জানি, যে লম্ব ভাগ ভূমি, এই যে লম্ব ভাগ এই যে ভূমি। তো লম্ব ভাগ ভূমি, এখানে লম্ব বলতে কি, লম্ব হচ্ছে এই যে পি এন, আর ভূমি হচ্ছে কি ও এন। তোমরা এগুলো কিন্তু জানো। তো যাই হোক, আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, আর ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তোমরা আবার অনেকে অনেক ভাবে এগুলা মুখস্থ করেছো,
যে কবরে ভূত, কি কি যেন টেরা লম্বা ভূত, যাই হোক এইগুলা বিষয় তোমরা মনে রাখবা। আর এখানে যেমন সাইন থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, সাইনের বিপরীত কিন্তু কোসেক, তা কোসেক থিটা আবার কি, এই যে কোসেক থিটা ইকুয়াল ফের অতিভুজ ভাগ লম্ব, মানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এই যে অতিভুজ ভাগ হবে এই যে লম্ব। তা অতিভুজ কি, এখানে অতিভুজ হচ্ছে এই যে ওপি, আর লম্ব হচ্ছে তোমার পিএন। ঠিক তেমনি কসের বিপরীত হচ্ছে সেক, এই যে সেক থিটা ইকুয়াল আমরা কি জানি, তাহলে এটা হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, এই যে অতিভুজ ভাগ হচ্ছে এই যে ভূমি, তাহলে অতিভুজ ভাগ ভূমি। এখানে অতিভুজ কি হচ্ছে ওপি, আর ভূমি কি ওএন, ভূমি হচ্ছে ওএন। আবার টেন থিটা ইকুয়াল আমরা টেনের বিপরীত কিন্তু কট, এই যে কট থিটা। এখন কট থিটা ইকুয়াল কি হবে, টেন থিটা যেমন লম্ব ভাগ ভূমি, তাহলে কট থিটা কি ভূমি ভাগ লম্ব, এই যে ভূমি ভাগ লম্ব। এখানে ভূমি তাহলে কি হচ্ছে, ভূমি হচ্ছে তোমার এই যে ওএন, আর লম্ব হচ্ছে পিএন। তোমরা কিন্তু এই বিষয়গুলো জানো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এগুলো জানো, এগুলো বিষয় আর বেশি না বলি। তো এখন এখানে যেটা বিষয়, যে এখানে কিন্তু সূক্ষ্ম কোণের হিসাব, এই কোণটা কিন্তু আমাদের স্থূল কোণও হইতে পারে, কারণ এখানে ও এক্স যে রেখাটা এটা কিন্তু ঘূর্ণায়মান। তাহলে এই যে ও এক্স রেখাটা এটা কিন্তু ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান মানে কি এটা ঘুরতে থাকবে, তা ঘুরতে ঘুরতে তো এর অবস্থানটা একটু পরিবর্তন হবে। তাহলে অবস্থান যেমন পরিবর্তন হবে, এইখানে ছিল এইখান থেকে এটা এদিক চলে যেতে পারে। তা সবসময় কিন্তু এক্স অক্ষের এই ধনাত্মক দিকের সাথে কিন্তু কোনটা হিসাব হয়, তাহলে এইখানে হবে এই যে থিটা। তো এইখানে যদি আমরা পি বিন্দু নিই, তাহলে এটা যদি পি বিন্দু নিই, তাহলে এইদিক হবে ভুজ, এইদিক হবে কোটি, তাহলে এইখানে এই যে এক্স কমা ওয়াই। আবার পি বিন্দুটা যদি এই ঘুরে আবার এই যে এই জায়গায় চলে আসে, তাহলে এইখানে যদি পি বিন্দুটা হয়, তাহলে এইটা কিন্তু হবে থিটা, এই যে এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই যে ওয়াই অক্ষ, এটা তো মূল বিন্দু। তাহলে এটা ঘুরে কিন্তু এইখানে আসলো, তাহলে এখানে পি বিন্দু যদি কি হয়, তাহলে এটা যদি এরকম করে ধরি, তাহলে এটা হচ্ছে এই যে এক্স, এইটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স কমা ওয়াই। অনুরূপ ভাবে এটা ঘুরতে ঘুরতে এই যে চলমান অবস্থায় থাকবে। তাহলে এটা মনে করো চতুর্ভাগে গেল, তাহলে এই ক্ষেত্রে যদি ধরি এটা হচ্ছে এক্স, আর এইটুক যেটা হচ্ছে এটা ওয়াই, তাহলে এটা বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। তা এখন আমরা যাই হোক এই যে এক্স ওয়াই বললাম, এখানে বিভিন্ন চতুর্ভাগের ধনাত্মক ঋণাত্মক কিন্তু আছে, তোমরা এটা জানো। এখানে দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, এই চতুর্ভাগের বিষয়গুলো। তাহলে এখন আমরা যদি চতুর্ভাগের বিষয়টা দেখি, তো যেমন এটা হচ্ছে এই যে তোমার এটা এক্স অক্ষ দিলাম, এটা হচ্ছে এই যে এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা তো মূল বিন্দু। তা প্রথম চতুর্ভাগে এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ধনাত্মক, তাহলে এখানে এই যে প্রথম চতুর্ভাগে এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর এটা হচ্ছে তোমার এই যে দ্বিতীয় চতুর্ভাগ, আর এটা তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে কিন্তু এক্স ধনাত্মক, ওয়াই ও ধনাত্মক, তাহলে এখানে প্লাস, এই যে প্লাস ভুজ আর কোটি, এই ক্ষেত্রে বিন্দুর ক্ষেত্রে এক্স ওয়াই দুইটা ধনাত্মক। আর এখানে দ্বিতীয় চতুর্ভাগে এক্স হচ্ছে ঋণাত্মক আর ওয়াই হচ্ছে ধনাত্মক। এখন তৃতীয় চতুর্ভাগে এক্স এর ঋণাত্মক, আবার ওয়াই ও ঋণাত্মক, মাইনাস কমা মাইনাস, মানে এখানে যে একটা বিন্দু হইতে গেলে ভুজ কোটি লাগে, ভুজ ঋণাত্মক কোটি ঋণাত্মক, এটা তো ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক। আর এখানে প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই ধনাত্মক। এখন চতুর্থ চতুর্ভাগে দেখো, চতুর্থ চতুর্ভাগে তৃতীয় চতুর্থ চতুর্ভাগে কি এক্স ধনাত্মক, আবার ওয়াই এদিকে ঋণাত্মক, তাহলে এক্স এইখানে প্লাস, ওয়াই হচ্ছে এই যে মাইনাস, এটা প্লাস মাইনাস, এখানে বিন্দুর স্থানাঙ্ক শুধু চিহ্নিত করলাম। এখন ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু আমরা জানি 6টা। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন, কস, টেন, কট, সাইনের বিপরীত কোসেক, টেনের বিপরীত কট, আবার কসের বিপরীত সেক, এই যে ত্রিকোণমিতিক ফাংশন আছে 6টা। এই 6টার মধ্যে এখানে প্রথম চতুর্ভাগে কিন্তু সবই ধনাত্মক, এখানে প্রথম চতুর্ভাগে এই যে সব ধনাত্মক, তাহলে প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক, মানে এখানে অল কি ধনাত্মক। এখন এখানে দ্বিতীয় চতুর্ভাগে কি এই সাইন, সাইন আর সাইনের বিপরীত কি কোসেক,
তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সাইনের বিপরীত কোসেক, এটা ধনাত্মক। এখন সাইন আর সাইনের বিপরীত কোসেক, এইটা এই দুইটা শুধু ধনাত্মক। আর তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এই যে টেনের বিপরীত আবার কি কট, টেন আর টেনের বিপরীত যে কট, এই দুইটা শুধু তোমার তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। তাহলে এখানে এটা ধনাত্মক। আবার চতুর্থ চতুর্ভাগে কি কস, কসের বিপরীত কি সেক, কজ আর সেক, এই চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক হচ্ছে তোমাদের ধনাত্মক, আর বাকি যে চারটা ত্রিকোণমিতিক ফাংশন আছে সেটা হয়ে যাবে ঋণাত্মক। তাহলে প্রথম চতুর্ভাগে 6টি ত্রিকোণমিতিক ফাংশনই ধনাত্মক, দ্বিতীয়তে সাইনের বিপরীত কোসেক ধনাত্মক, বাকি চারটা ত্রিকোণমিতিক ফাংশনের ঋণাত্মক। আবার তৃতীয় চতুর্ভাগে টেনের বিপরীত যে কট, এই দুইটা ধনাত্মক, বাকি চারটা ত্রিকোণমিতিক ফাংশন হবে ঋণাত্মক। আবার চতুর্থ চতুর্ভাগে কস আর কসের বিপরীত সেক হচ্ছে ধনাত্মক। এখন এখানে অনেকজনে আবার এটা মনে রাখে যে অল স্টুডেন্টস টেক কেয়ার, এখানে প্রথম চতুর্ভাগে এ অল, এইখানে এই যে এস অল স্টুডেন্ট, এই যে টেক টি, এইখানে কেয়ার মানে কেয়ার, এই যে সি এটা দেওয়া হলো আর কি। তাহলে এখানে প্রথম চতুর্ভাগে এ এস টি সি, মানে এখানে ওই যে অল স্টুডেন্টস তে বোঝাচ্ছে সাইনের বিপরীত কোসেক, টেকতে এখানে টেনের বিপরীত হচ্ছে কট, আর এখানে হচ্ছে কেয়ার মানে কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে অনেকে কৌশল আকারে এইভাবে মনে রাখে যে অল স্টুডেন্টস টেক কেয়ার। যাই হোক, অত কিছু কৌশল এইগুলো সামান্য বিষয় মনে রাখার জন্য অত আসলে কৌশল দরকার হয় না, কারণ আমরা এগুলো 9-10 থেকেই কিন্তু জানি। যাই হোক, এই বিষয়ে অত আশা করি তোমাদের কোনো কৌশলের দরকার হবে না। তো এখন আমরা দেখি যে সাইন থিটা ইকুয়াল, তোমরা এগুলো জানো যে সাইন থিটা ইকুয়াল, আমরা যে এই ত্রিভুজ থেকে যদি আমরা দেখি যে সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে দেখো সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, যে এখানে এই যে সাইন থিটা ইকুয়াল লম্ব বলতে এখানে কি এই যে পি এন, আর অতিভুজ কি ওপি। অতএব সাইনের বিপরীত কিন্তু কোসেক, এই যে কোসেক থিটা, তাহলে কি তোমার হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, মানে অতিভুজ এই যে ওপি ভাগ হচ্ছে এখানে এই যে পিএন। অনুরূপ ভাবে এখানে যদি কস, এই যে কস থিটা ইকুয়াল কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে ওখানে চিত্র হতে দেখো ভূমি হচ্ছে ওএন আর অতিভুজ হচ্ছে ওপি। কসের বিপরীত কি সেক, তাহলে সেক থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি, এই যে অতিভুজ হচ্ছে ওপি আর ভূমি হচ্ছে ওএন। অনুরূপভাবে এখানে দেখো টেন থিটা ইকুয়াল আমরা কি জানি, টেন থিটা ইকুয়াল জানি লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এই যে পিএন আর ভূমি হচ্ছে ওএন। আর টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো ভূমি ভাগ লম্ব, এই যে ভূমি হচ্ছে ওএন, লম্ব হচ্ছে পিএন। তোমরা এগুলো জানো। এখন একটা বিষয়, এখান থেকে আমাদের যেহেতু এটা ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজ ও পি, এই যে ও পি এন হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, ও পি এন হতে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার, যে ও পি স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে ও এন স্কয়ার প্লাস হচ্ছে এই যে পি এন স্কয়ার, যে এখানে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি। এখন এইখান থেকে কিন্তু আমরা ওই সূত্রগুলো প্রতিপাদন করতে পারবো। এখন যদি আমরা পি এন দ্বারা প্রত্যেকটা পদকে আমরা ভাগ দিই, মানে ওপি দ্বারাও দিতে পারি, যেমন মনে করো এইখানে ওপি স্কয়ার, এটাকেও ওপি স্কয়ার দ্বারা ভাগ দিলাম, এইখানে এই যে ও এন, যাই হোক এইটা দুইটা স্কয়ার একসাথেও করতে পারি, ও এন এটাতে এই যে ওপি দিলাম তারপরে স্কয়ার, এইখানে আছে এই যে পি এন, এইখানে ওপি দিলাম তার উপরে স্কয়ার দিলাম, তার মানে এখানে কি ওপি স্কয়ার দ্বারা মনে করো ভাগ দিলাম প্রত্যেকটা পদকে। তাহলে এইটা দুইটা যদি আমি একবারে স্কয়ার করে দিই, তাহলে এখানে যেটা করলাম যে হচ্ছে ওপি স্কয়ার দ্বারা এই যে ভাগ, তাহলে ওপি স্কয়ার দ্বারা ভাগ দিলাম। এখন একটা দেখো যে ওপি স্কয়ার কাটা গিয়ে কিন্তু এটা 1 হয়ে যায়, তাহলে 1 হয়ে যায়। এখন এখানে দেখো ওএন ভাগ ওপি, ওএন বলতে এটা আর এটা হচ্ছে ওপি, তার মানে কি ভূমি ভাগ অতিভুজ, এটা ভূমি ভাগ অতিভুজ। এখন ওএন ভাগ ওপি
ভূমি ভাগ অতিভুজ, যেমন cos থিটা ইকুয়াল আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি cos থিটা, এই যে cos থিটা, তাহলে স্কয়ার মানে কি এখানে হচ্ছে এই যে cos স্কয়ার থিটা, তারপর প্লাস এখানে কি যেমন pn ভাগ ওপি, এই যে pn ভাগ হচ্ছে ওপি, তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ মানে কি sin থিটা ইকুয়াল জানি লম্ব ভাগ অতিভুজ, আর যেহেতু স্কয়ার আছে তাহলে sin স্কয়ার থিটা, তার মানে এই সূত্রটা তো আমরা জানি যে অতএব তাহলে এখানে এই যে sin স্কয়ার থিটা প্লাস এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এইটার সূত্র একটা হয়ে গেল। এইটা অঙ্কর ক্ষেত্রে লাগবে, তোমরা এই সূত্রগুলো জানো, তারপরে একটু দিচ্ছি আর কি। তারপরে এখানে দেখো যে মনে করো এই যে ওপি স্কয়ার, এখন ওপি স্কয়ারকে যদি এবার প্রত্যেকটাকে একবার ওপি স্কয়ার দিয়ে ভাগ দিব, একবার ওএন স্কয়ার দিয়ে ভাগ দিব, একবার পিএন স্কয়ার দিয়ে ভাগ দিব, এইটা তিন রকম দিয়ে ভাগ দিব, দেখবে যে তিনটা সূত্র চলে আসবে। এখন ওপি স্কয়ারকে যদি ওএন স্কয়ার দ্বারা ভাগ দিই, এই যে ওএন স্কয়ার, তারপর দেখো এটা এই যে ওএন, এটা ওএন, দুইটা একসাথে আমরা স্কয়ার করে দিতে পারি তোমাদের ইচ্ছা, যেমন এইখানে পিএন এটাকে ওএন তারপর স্কয়ার করে দিলাম, মানে ওএন স্কয়ার দ্বারা মনে করো ভাগ দিলাম। এখন দেখো ওপি ভাগ ওএন, ওপি ভাগ ওএন, যেমন ওপি ভাগ ওএন, তাহলে অতিভুজ ভাগ হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ ভাগ ভূমি, যেমন এই যে ওপি ভাগ ওএন, অতিভুজ ভাগ ভূমি, তাহলে কি যেমন cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, sec থিটা কি অতিভুজ ভাগ ভূমি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এই যে sec, যেহেতু স্কয়ার আছে তাহলে sec স্কয়ার থিটা। এখন দেখে 1 1 ওএন ওএন কাটা গেল, তাহলে তো 1 হয়ে যায়, তাহলে 1 প্লাস এখানে দেখো এখন pn কে যদি আমরা ওএন দ্বারা ভাগ দিই, এই যে pn কে যদি ওএন দ্বারা ভাগ দিই তাহলে লম্ব ভাগ ভূমি হচ্ছে, আর tan থিটা ইকুয়াল জানি কি pn ভাগ ওএন মানে লম্ব ভাগ ভূমি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আমরা tan থিটা, যেহেতু স্কয়ার আছে তাহলে tan স্কয়ার থিটা, তাহলে এখানে দেখো sec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে কিন্তু এখানে আমরা সূত্র পাইলাম। এখন এইটা থেকে আরো তোমরা সূত্র লিখতে পারো, যেমন এইখানে sin স্কয়ার থিটা, এখন cos স্কয়ার যদি ওইদিকে যায় তাহলে 1 মাইনাস এটা কি cos স্কয়ার থিটা, এখন ঠিক তেমন এইখানে যদি আমি cos স্কয়ার থিটাটা এই পাশে রাখি বাম পাশে, sin স্কয়ার যদি ডান পাশে চলে যায় তাহলে 1 মাইনাস এই যে sin স্কয়ার থিটা। আমরা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করব অনেক সময় যদি দরকার যখন হবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, তা আবার cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইখানে দেখো এইখান থেকে আবার পাইলাম যেমন sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা ফির এইভাবেও লেখা যায়, এটাকে আমরা যেমন এই যে sec স্কয়ার থিটা মাইনাস এই যে tan স্কয়ার থিটা ইকুয়াল 1, আমরা এটাও লিখতে পারি। আমরা এমনও করতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা, এভাবেও লিখতে পারি। আসলে আমাদের যখন যা দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে সূত্র আমরা বের করে নিতে পারবো, তবে মূল সূত্র যেমন আমাদের মূল এটা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আর sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমরা কাজের সুবিধার্থে আমরা আরো অন্যরকম করে সূত্রগুলো বের করে নিব। এখন এখানে দেখো একবার ওপি স্কয়ার দিয়ে ভাগ দিলাম, একবার ওএন স্কয়ার দিয়ে দিলাম, এবার পিএন স্কয়ার দিয়ে এটা ভাগ দিয়ে দেখি কি সূত্র আসে। আমরা যদি এবার পিএন স্কয়ার দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে একটু দেখি, আরো নতুন সূত্র চলে আসবে। তাহলে আমরা যদি এই যে ওপি কে এখন যদি পিএন দ্বারা ভাগ দিই, পিএন স্কয়ার দ্বারা ভাগ, তাহলে ওএন এই যে পিএন এটা দ্বারা আমরা ভাগ দিই, আরেকটা সূত্র আসবে যে পিএন আবার এখানে পিএন, তাহলে এখানে কি করলাম যে পিএন স্কয়ার দ্বারা ভাগ করলাম, তা ওপি ভাগ পিএন, যেমন ওপি ভাগ পিএন, তাহলে অতিভুজ ভাগ লম্ব, যেমন sin থিটা ইকুয়াল জানি লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক থিটা কি অতিভুজ ভাগ লম্ব, তাহলে ওপি ভাগ পিএন এটার পরিবর্তে কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, এই যে কোসেক স্কয়ার থিটা। তারপর এখানে দেখো ওএন ভাগ পিএন, যেমন এখানে এই যে ওএন ভাগ পিএন এটা আছে cot, তাহলে এটা হয়ে যাবে এই যে cot স্কয়ার থিটা, এটা তো দুইটা একই তাহলে কাটা গিয়ে 1, তাহলে এখানে কি হলো যে কোসেক স্কয়ার থিটা, এই যে কোসেক স্কয়ার থিটা 1 প্লাস এখানে এই যে cot স্কয়ার থিটা, এই যে এটা একটা সূত্র।
আগে আমরা পাইলাম দুইটা সূত্র, আর এখানে একটা সূত্র, এখানে তিনটা সূত্র হলো, এইগুলা কিন্তু মেন সূত্র। তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। এখান থেকে এখন যদি 1 এদিকে আসে, যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কট স্কয়ার থিটা। আবার এখানে কোসেক স্কয়ার থিটা কট স্কয়ার যদি বাম পাশে আসে, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এইগুলো কিন্তু সূত্র। তাহলে এই সূত্রগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করতে একটু সমস্যা হয়ে যাবে। এখন দেখো যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপরে একটু ছকটা লক্ষ্য করো। এখানে উপরের ছকটা এখানে দেখো যে তোমরা কিন্তু এই ছকটা তোমরা আগে থেকে জানো। উপরে একটু ছকটা লক্ষ্য করো, এটা কিন্তু জানো। যেমন সাইন থিটা, এখানে 0 ডিগ্রির মান 0। এখন সাইন এখানে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখানে 45 ডিগ্রির মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2। যাই হোক, এখানে সাইন থিটা কস থিটা টেন থিটা কোসেক থিটা, বা এখানে সেক থিটা কট থিটা। এখন সাইন থিটার যে মানগুলো, এর বিপরীত কিন্তু কোসেক থিটা। আবার কসের বিপরীত সেক, টেনের বিপরীত কিন্তু কট। তোমরা এই মানগুলো জানো। তোমরা এই ছকটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। তাহলে এখানে উপরে যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই মানগুলো কিন্তু তোমরা জানো, এই ছকগুলো 9, 10 থেকে করছো, যার কারণে এই বিষয়গুলো আমি না বলি। এখন কিছু এই যে ত্রিকোণমিতিক কোণের অনুপাতের মানের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলো তোমাদের একটু বলে দেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি একটু এই যে ত্রিকোণমিতিক এখানে অনুপাতের মানের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা একটু বলে দিচ্ছি। তোমরা এগুলো জানো, এগুলোও কিন্তু জানো। যেমন এখানে কোণের বিভিন্ন মানের জন্য আমরা সাইন কসের কিন্তু বিভিন্ন মান পাই। তাহলে কোণের ভিন্ন ভিন্ন মানের জন্য থিটার মান যখন ভিন্ন ভিন্ন হবে, ত্রিকোণমিতিক ফাংশন বা এখানে অনুপাতগুলোর মানও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এখন একটা বিষয় দেখো, যেমন এখানে আমরা এখন সাইন থিটা, মনে করো সাইন থিটার ক্ষেত্রে এখানে এই যে সাইন থিটা, তো সাইন থিটা এখানে থিটার মান যতই আমরা বসাই না কেন, হাজার হাজার কোটি কোটি যত এখানে মানেই বসাই, দেখবা যে এটা সর্বোচ্চ মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে -1। এইখানে যতই আমরা বসাই মান, যে কোনো মানেই পরিবর্তন করি, সর্বোচ্চ 1 সর্বনিম্ন হবে -1, এর মধ্যেই কিন্তু থাকবে। তো এখন এর মধ্যেই কিন্তু থাকবে। অনুরূপ ভাবে আবার cos থিটার ক্ষেত্রেও এই যে cos থিটা আছে, তো cos থিটা এই ক্ষেত্রে যত মানেই বসাও, এটা দেখবে যে 1 থেকে -1 এর মধ্যে থাকবে। তাহলে এটা কিন্তু একটা সীমার মধ্যে আবদ্ধ থাকতেছে। তাহলে এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানের সীমাবদ্ধতা। এখন sin থিটা cos থিটার ক্ষেত্রে সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে এখানে যতই আমরা কোণের মান পরিবর্তন করি না কেন, এই সীমার মধ্যেই কিন্তু মানটা থাকতেছে। তাহলে এখানে বিষয়টা কেমন হচ্ছে, এই যে এখানে 1 আর এইটা হচ্ছে -1, তাহলে এইটুকের মধ্যেই কিন্তু গ্রাফ বা এই লেখচিত্রটা হচ্ছে আর কি। তাহলে এখানে আমরা যদি সংখ্যা রেখায় দেখাই, তাহলে এটা হচ্ছে এই -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু একটা বিষয় দেখো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কিন্তু কোসেক থিটা। তাহলে সাইনের বিপরীত যেহেতু কোসেক থিটা, এখন বিপরীত মানে বুঝো। তাহলে এখন এই সাইনের ক্ষেত্রে যদি -1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে, এই 1 থেকে হয়ে যাবে এবার অসীমের দিকে। তাহলে 1 থেকে অসীম, আবার -1 থেকে এই দিক ঋণাত্মক অসীমের দিকে চলে যাবে। তাহলে -1 এর সমান এবং ছোট, আবার 1 এর সমান এবং বড় হবে। এই ক্ষেত্রে সাইনের বিপরীত যে কোসেক, তাহলে এটা কি হচ্ছে 1 এর সমান এবং বড়। যেহেতু সাইনের ক্ষেত্রে -1 থেকে 1, তাহলে কোসেকটা কি হবে 1 থেকে ওইদিকে অসীম পর্যন্ত। তাহলে এখানে কোসেকটা কি হবে, এই যে 1 এর সমান এবং বড়। অথবা কি হবে, এটা দুইটা কিন্তু আসবে, অথবা এটা হচ্ছে -1 এর সমান এবং ছোট, অথবা কোসেক থিটা আরেকটা হচ্ছে যে কোসেক থিটা এই ক্ষেত্রে -1 এর সমান এবং ছোট। এটা হচ্ছে সীমাবদ্ধতা, এই সীমার মধ্যেই থাকবে। তার মানে এখানে -1 এর বড়, 1 এর ছোট, এইগুলো কখনো কোসেক থিটার ক্ষেত্রে কিন্তু আসবে না। যেমন কোসের বিপরীত আবার দেখো সেক থিটা। তাহলে অনুরূপ ভাবে আমরা এই যে সেক থিটা ইকুয়াল কি লিখবো, এই ক্ষেত্রে 1 এর সমান এবং বড়, যেহেতু একই দুইটা সীমাবদ্ধতা, তাহলে 1 এর সমান এবং বড়,
অথবা কি হবে এখানে তোমরা একটু বলার চেষ্টা করো যে sec থিটা এখানে তাহলে কি হবে আরেকটা -1 সমান এবং ছোট, তাহলে এটা কিন্তু হবে। আর তোমাদের যেটা বিষয় যেমন tan আর cot-এর ক্ষেত্রে tan আর এখানে tan এবং tan এর বিপরীত যে cot, এই tan আর tan এর বিপরীত যে cot এটার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই, যে কোনো বাস্তব সংখ্যার জন্য যে কোনো বাস্তব মান হতে পারে। আবার এখানে কি যে আবার এখানে তোমাদের হচ্ছে এই যে tan থিটা ও cot থিটা, tan থিটা ও cot থিটা এর কোনো সীমা নেই, তাহলে আবার tan থিটা ও cot থিটা এর কোনো তোমার হচ্ছে এই যে সীমা নেই। তাহলে এখানে tan এবং cot এর ক্ষেত্রে এখানে থিটার ক্ষেত্রে যে কোনো বাস্তব মানের জন্য আমরা একটা বাস্তব মান পাবো। শুধু আমাদের সাইন এবং cos, আর সাইনের বিপরীত কোসেক আর কোসের বিপরীত সেক, এগুলোর মধ্যে আমাদের সীমাবদ্ধতা আছে, এদের মানগুলো এই সীমার মধ্যে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবারে 1 নাম্বার অঙ্কটা দেখো। এখানে সরাসরি কিন্তু আমরা যে কোণের মানগুলো বসায় দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। যেমন এখানে দেখো 1 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু দেখো যে cot স্কয়ার এখানে π/6, এখানে পাই বলতে কিন্তু 180 ডিগ্রি বোঝায়। তাহলে পাই বলতে যদি 180, যেমন পাই ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, তোমরা যদি ডিগ্রি হিসাবে দেখো এটা এখানে π/6 180 কে যদি 6 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে এখানে কিন্তু 30 ডিগ্রি হবে। তাহলে এটা কিন্তু এইভাবে লেখা যায়, এই যে cot এই যে 30 ডিগ্রি তারপরে স্কয়ার বা cot স্কয়ার লেখা একই। তারপর এখানে 180 কে যদি 3 দ্বারা ভাগ দেন তাহলে এখানে কি হবে 3 দ্বারা ভাগ দিলে হবে 60 ডিগ্রি, তাহলে cos এই 60 ডিগ্রি তারপরে স্কয়ার। তারপর এখানে 3/4, এখানে যেমন পাই মানে 180 কে যদি আমরা এখন 4 দ্বারা ভাগ দিই তাহলে 45 ডিগ্রি হবে। তাহলে এখানে কি হচ্ছে এই যে sec হচ্ছে 45 ডিগ্রি তারপরে স্কয়ার, এখানে 4, এখানে sin এখানে তাহলে এটা কত হচ্ছে 180 কে 6 দ্বারা ভাগ দিলে এই যে 30 হচ্ছে। এখন আমাদের এই মানগুলো জানা, যেমন এখানে cot 30 ডিগ্রির মান কত জানি, এখানে cot 30 ডিগ্রি আর tan 60 ডিগ্রির মান কিন্তু একই, এটার মান হচ্ছে √3। তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে এই যে √3। তোমরা এই মানগুলো একটু মুখস্থ করবে। তারপর 2, এখানে cos 60 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হাফ আর cos 60 ডিগ্রিরও মান হাফ, তাহলে এই হাফ তার উপরে এই যে স্কয়ার। তারপর এখানে দেখো 3/4, এখানে sec 45 ডিগ্রি, তোমরা যদি cos 45 ডিগ্রির মান দেখো তাহলে 1/√2, এখানে cos এর বিপরীত কিন্তু sec, তাহলে cos এর ক্ষেত্রে যদি 1/√2 হয় তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা কি √2/1 মানে √2ই হবে। তাহলে sec 45 ডিগ্রির মান হবে এই যে √2। আশা করি তোমরা এই মানগুলো কিন্তু জানো। sin 30 ডিগ্রির মান হাফ, এই যে হাফ তারপরে স্কয়ার হয়ে গেল। এখন এটা যোগ বিয়োগ করলে কিন্তু হিসাবটা চলে আসবে, যেমন 3 হবে এটা, তাহলে এখানে 1/2 স্কয়ার মানে 4, এখানে 2/4 মানে কি এটা হাফেই হচ্ছে। তারপর এখানে 3/4, এটার উপর যদি স্কয়ার করি তাহলে এটা 2 হচ্ছে, এই যে 4 ইনটু এই যে 1/4, তাহলে এটা কি হচ্ছে এখন এই যে 3 মাইনাস এই হাফ, এটার সাথে এটা কাটা গেলে কি হবে 3/2 হবে, এটার সাথে এটা কাটা গেলে -1 হচ্ছে। এখন আমরা যদি এখানে 2 লসাগু করি তাহলে 3 দুনো কত 6, -1 এই যে 3, এখানে -2, তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে এখানে 6 - 6, এই যে 6 - 6 এটা 2 ইকুয়াল কিন্তু 0 হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলো যে আছে, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনে এই যে অনুপাতগুলো আছে এদের মানগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এখানে বসালেই আমরা এখানে মানটা বের করে নিতে পারবো। তোমাদের এই অঙ্কগুলো আসবে না, তবে এগুলো জানার একটু দরকার আছে, কারণ অন্য অঙ্কর ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে। বন্ধুরা তোমরা এবার দেখো যে এখানে 2 নাম্বার অঙ্কটা কি আছে যে 5 cosec স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা ইকুয়াল 3, এখান থেকে দেখাইতে বলছে যে tan থিটা ইকুয়াল ±√2 আমাদের দেখাইতে বলছে। তো যাই হোক আমরা এখানে যেহেতু cosec আমরা cot নিয়ে আসি, যেমন cosec স্কয়ার থিটা এটা আমরা কি জানি এই যে cosec স্কয়ার থিটা এটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস এই যে cot স্কয়ার থিটা, এই সূত্র কিন্তু আমরা জানি যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এখানে cosec স্কয়ারের পরিবর্তে যদি 1 প্লাস আমরা cot লিখি
তাহলে দেখো কি হবে এটা, যে এখানে যদি আমরা 1 প্লাস কট লিখি, যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে এটা কি হবে 5 এই যে কোসেক স্কয়ার 1 প্লাস এখানে এই যে কট স্কয়ার থিটা মাইনাস 9 এই যে কট স্কয়ার থিটা, এই যে কট স্কয়ার থিটা ইকুয়াল 3। এখন 5 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে কি হবে 5 প্লাস এই 5 এই যে কট স্কয়ার থিটা মাইনাস 9 এখানে কট স্কয়ার এই যে থিটা হচ্ছে ইকুয়াল 3। এখন এখানে কি হচ্ছে তোমাদের হচ্ছে 9 থেকে 5 বাদ দিলে কি হচ্ছে যে মাইনাস 4 এই যে 4 কট স্কয়ার থিটা। তারপর এখানে দেখো যে এই 5টা যদি ওইদিকে চলে যায়, তাহলে এখানে 3 মাইনাস এই যে 5, তার মানে এটা কি মাইনাস 2 হচ্ছে, উভয় পক্ষে মাইনাস কিন্তু বাদ দেওয়া যায়। যে তারপর এখানে দেখি যে কট স্কয়ার থিটা, তাহলে মাইনাস 2 বাই এখানে মাইনাস 4, এটা এই যে ডান পাশে চলে গেল, তাহলে এটা কি হয়ে যায় হাফ হয়ে গেল। এখন কটটাকে যদি আমরা 10 লিখি, যেমন কট স্কয়ার থিটা 1 বাই 10 স্কয়ার থিটা, কটের বিপরীত 10 না, তাহলে কট স্কয়ার থিটাকে 1 বাই আমরা 10 স্কয়ার থিটা লিখতে পারি, তাহলে 1 বাই 2 হলো। এটাকে যদি আমরা ব্যস্তকরণ বা বিপরীত করে দিই, তাহলে কি হচ্ছে যে 10 স্কয়ার থিটা ইকুয়াল 2। তাহলে স্কয়ারটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে দেখো, এখানে স্কয়ারটা ওইদিকে গেলে কি হবে, এই যে 10 থিটা ইকুয়াল এখানে প্লাস মাইনাস √2, তাহলে 10 থিটা ইকুয়াল কি হয়ে গেল প্লাস মাইনাস √2। আর এটা তো আমাদের দেখাইতে বলছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সহজ এই অঙ্কগুলো, অনেক সহজ কিন্তু। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে বলছে যে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2 এর সমাধান করো। সমাধান করো বলতে এখানে কি, এখানে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে আমরা কি করি এখান থেকে যেন আমরা থিটার মানটা বের করতে পারি। তাহলে এখানে থিটার মানটা যদি বের করি, তাহলে এখন দেখো আমাদের এখান থেকে সমাধান করতে হবে, মানে এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে দুইটা, একটা সাইন আছে একটা কজ আছে, আমাদেরকে দুইটা একই ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে একই ত্রিকোণমিতিক ফাংশন মনে করো আমি সাইনটা এই পাশে রাখলাম, তাহলে √2 এইটি কজ থিটা এই দিকে নিয়ে গেলাম ডান পাশে, তো √2 মাইনাস এখানে কজ থিটা হয়ে গেল। এখন যদি আমরা বর্গ করে দেই, তাহলে বর্গ করলে কি এখানে এই যে সাইন স্কয়ার থিটা, তারপরে এখানে কি হবে √2 মাইনাস এই যে cos থিটা তারপরে স্কয়ার, এটা আমরা বর্গ করে দিলাম। তো এখন দেখো তো sin স্কয়ার থিটা এটা কিন্তু আমরা লিখতে পারি, sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। যেমন এখানে দেখো যে sin স্কয়ার থিটা প্লাস এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে sin স্কয়ার থিটা যে 1 মাইনাস এই যে cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার যদি ডান পাশে চলে যায় তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো যে 1 মাইনাস এই যে cos স্কয়ার থিটা। এখন এটাকে যদি বর্গ করি, যেমন √2 এর উপর স্কয়ার মানে 2, এটাকে 2ab যদি করি যে 2√2, তারপর এখানে cos থিটা, তারপর প্লাস এটা b স্কয়ার মানে cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা। এখন আমাদের কি করতে হবে, সবগুলো এক পাশে নিয়ে যেতে হবে। এটা cos স্কয়ার থিটা, এটাও যদি ডান পাশে চলে যায় তাহলে cos স্কয়ার আর cos স্কয়ার কি হবে 2 cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা। তাহলে এটাও যদি ডান পাশে যায় ধনাত্মক হয়ে যাবে। তারপর এটা তো মাইনাস আছে, এটা এখানে থাকবে, একটা লাইন কমায় দিচ্ছে আর কি। তারপর এখানে দেখো এই 1টা যদি ডান পাশে চলে যায় 2 থেকে 1 বাদ যাবে, এটা তো মাইনাস হয়ে যাবে ডান পাশে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কিন্তু এটা 1 এ হচ্ছে ইকুয়াল 0। তখন এখানে দেখো এটা যদি আমরা মিডল টার্ম করি বা বর্গের সূত্র আমরা সাজাইতে পারি, যেমন এটা এই যে √2 cos থিটা, উৎপাদক কিন্তু এই বর্গের নিয়মও করা যায়। যেমন এটার উপর স্কয়ার করলাম, ভাবলাম এটা a স্কয়ার মাইনাস 2a বলতে কি এই যে √2 cos থিটা, এর সাথে কত গুণ করলে এটা মিটবে 1, তাই 1টাকে b ভাবলাম, এই যে 1 এর উপর স্কয়ার করে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2a বলতে এটা আর b বলতে 1, এটা গুণ করলে কিন্তু এটা হচ্ছে, তারপর এখানে 1 স্কয়ার করে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি যে a মাইনাস b এই যে হোল স্কয়ার ইকুয়াল 0।
তাহলে এখানে স্কয়ারটা ওইদিক যদি বাদ দিয়ে দিই তাহলে √2 এখানে দেখো cos θ - 1 = 0। তাহলে এখানে cos θ = কি হবে 1টা ওইদিকে যাবে আর √2টা যায় কি হবে এটা ভাগ হয়ে যাবে। তো এখন দেখো cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান কিন্তু 1/√2। তাহলে এখানে আমরা কিন্তু 1/√2 বা 1/√2 পরিবর্তে আমরা লিখতে পারি 45 ডিগ্রি। অতএব θ = cos cos উভয় পাশে বাদ যাবে, তাহলে θ = হচ্ছে 45 ডিগ্রি। এটাই কিন্তু সমাধান। তার মানে এখানে এই সমীকরণ থেকে আমাদের সমাধান বের করতে বলছে। এখানে সমাধান বলতে কিন্তু থিটাটা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা থিটা বের করে নিয়ে আসলাম, আমরা সমাধান পেয়ে গেলাম। এই 4 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 4 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু এই প্রশ্নটা দেখো। যাই হোক ওখানে 3টা শর্ত দেওয়া আছে, এই 3টা শর্ত থেকে আমরা কিন্তু এখানে তোমাদের এ বি সি নির্ণয় করতে হবে। তো এখন দেখো এখানে sin এখানে b + c - a = 1। তোমরা জানো sin কত ডিগ্রির মান 1 বলো তো? এখানে sin কিন্তু 90 ডিগ্রির মান 1। তাহলে এখানে এই 1 এর পরিবর্তে কিন্তু আমরা এই যে sin 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে sin 90 ডিগ্রির মান 1। এখন উভয় পক্ষে এই sin কিন্তু বাদ চলে যাবে, তাহলে কি থাকবে এই যে b + c - a = হচ্ছে 90। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। তারপর এখন দেখো cos কত ডিগ্রির মান 1, cos কিন্তু 0 ডিগ্রির মান হয় 1। তাহলে এখানে cos এখানে c + a মাইনাস এই যে b, তাহলে cos কিন্তু হয় তোমার 0 ডিগ্রির মান 1। তাহলে উভয় পক্ষে যদি আমি cos বাদ দিই তাহলে এখানে কি হবে c + a মাইনাস b = 0। এটা এই 2 নাম্বার আমরা সমীকরণ দিলাম। অনুরূপভাবে এখানে দেখো tan কত ডিগ্রির মান 1, tan কত ডিগ্রির মান 1 তোমরা কি এটা জানো যে tan কত ডিগ্রির মান 1? এখানে tan হচ্ছে এই যে 45 ডিগ্রির মান হয় 1। তাহলে এখন 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি। এখন উভয় পক্ষে tan বাদ গেল, তাহলে এখানে কি থাকবে যে a + b, এই যে a + b - c = হচ্ছে এই যে 45 ডিগ্রি। এখন এখান থেকে এটা আমরা 3 নাম্বার সমীকরণ পাইলাম। এখন 1 2 3 এই সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে সমাধান করেই কিন্তু আমরা এ বি সি এর এগুলো মানগুলো বের করে নিতে পারবো। এখন দেখো কোনটার সাথে কোনটা কি করা যায়। এখন যদি আমরা একের সাথে যদি 2 যোগ করি তাহলে 1 + 2 করি, দেখো 1 + হচ্ছে 2 মনে করব। এখন এইখানে 1 + 2 করলে কি হবে, 1 এর সাথে 2 যদি আমরা যোগ করে দেই তাহলে এইখানে দেখো এইটা ধনাত্মক b, এটা ঋণাত্মক b, ধনাত্মক ঋণাত্মক কাটা যায়। তারপর এখানে দেখো এটা মাইনাস a, এটা প্লাস a, মাইনাস প্লাস কাটা যায়, তাহলে b ও কাটা যায়, a ও কাটা যায়। এখানে প্লাস c, এটাও প্লাস c, তাহলে এটা হয়ে গেল 2c। আর 90 সাথে 0 যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে c = কত, 90 কে 2 দ্বারা ভাগ দিলে 45 ডিগ্রি হয়ে গেল, তাহলে c হয়ে গেল। এখন দেখো আমরা যদি আবার এই 2 এর সাথে 3 যোগ করি, মনে করো এখানে 2 যোগ এই যে 3, 2 যোগ 3, তাহলে 2 আর 3 নং সমীকরণ যদি যোগ করি এই দুইটা, এবার দেখো এইটা -b, এটা +b, মাইনাস প্লাস b কাটা, তারপর এখানে +c, এটা -c কাটা, তাহলে +c - c কাটা, -b + b কাটা, এখানে +a, এটা হচ্ছে +a, তাহলে কি হবে 2a। তাহলে a আর a যোগ করে 2a, আর 0 এর সাথে 45 যোগ করে কিন্তু 45 ডিগ্রি হচ্ছে। তাহলে a = কত হচ্ছে এখানে এই যে 22.5 ডিগ্রি হয়ে গেল। তাহলে a পাইলাম, c পাইলাম। এখন a এবং c এর মান যে কোনো একটা সমীকরণে বসায় আমরা কিন্তু b বের করতে পারবো। এখন আমরা যেহেতু b বের করব, মনে করো 1 নম্বর সমীকরণ থেকে, তাই 1 নং সমীকরণ হতে যদি আমরা বের করি তাহলে এখানে এই যে b প্লাস এখানে c বলতে কত 45 ডিগ্রি, আবার a বলতে কত এই যে 22.5 ডিগ্রি, আবার এখানে ইকুয়াল হচ্ছে এই যে 90 ডিগ্রি। তাহলে b ইকুয়াল কত এই যে 90 ডিগ্রি। এখানে 45 ওইদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তারপর এটা ওইদিকে গেলে আবার কি যোগ হয়ে যাবে, এই যে 22.5 এত ডিগ্রি। তাহলে এখানে যদি হিসাব করা যায় তাহলে আমরা b পাবো। তাহলে এটা একটু দেখো হিসাব করে কত আসে। আমরা যদি এটা হিসাব করি 67.45 এর সাথে 22, তাহলে এটা কত হচ্ছে যে 67.5 ডিগ্রি আমরা পাবো।
তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, অনেক সহজ এই অঙ্কগুলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 নাম্বার অঙ্কটা কিন্তু 4 নাম্বার অঙ্কের মতো। যেমন এখানে যদি থিটা ও ফাই ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, থিটা ও ফাই যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে এখানে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল 1 এবং টেন থিটা মাইনাস ফাই ইকুয়াল 1/√3 হয়। তবে থিটা ও ফাই এর মান নির্ণয় করতে বলছে তোমাদের। তাহলে থিটা ও ফাই এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো তো, সাইন থিটা প্লাস ফাই, এখানে সাইন কত ডিগ্রির মান 1, আগের মতোই খুব সহজ অঙ্ক, যে সাইন এখানে থিটা প্লাস এই যে ফাই দিলাম, তাহলে এখানে সাইন কত ডিগ্রি, এই চিহ্নটাকে কিন্তু ফাই বলা হয়। তাহলে এই চিহ্নটা হচ্ছে, এইটাকে বলা হয় ফাই। কিন্তু এইখানে যদি একটু গ্যাপ থাকে, ফাঁকা থাকে, এটাকে আবার বলা হয় সাই। তাহলে এই চিহ্নটা ফাই, এটা সাই, আর এইটা তো তোমরা জানো এটাকে বলা হয় এই যে পাই। তাহলে এটাকে কিন্তু বলা হয় পাই, আর এইটাকে থেটা তোমরা জানো। সাইন কত ডিগ্রির মান 1, এখানে সাইন হচ্ছে তোমাদের 90 ডিগ্রির মান 1, উভয় পক্ষে সাইন বাদ যাবে। তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল হচ্ছে এই যে 90 ডিগ্রি, এটা 1 নাম্বার দিলাম। এখন দেখো টেন কত ডিগ্রির মান 1/√3, এখানে টেন 30 ডিগ্রির মান কিন্তু 1/√3। তোমাদের এই মানগুলো একবারে ঠোঁটস্থ রাখতে হবে, তা অথবা ক্যালকুলেটর চাপলেও তোমরা মান বের করতে পারবা। তো যাই হোক, এখানে টেন কত ডিগ্রির মান, এখানে টেন হচ্ছে এই যে 30 ডিগ্রির মান 1/√3। তাহলে টেন যদি উভয় পাশে বাদ দিই, থিটা মাইনাস ফাই ইকুয়াল হচ্ছে এই যে 30 ডিগ্রি, এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন দেখো, একের সাথে যদি 2 যোগ করি, এটা প্লাস ফাই এটা মাইনাস ফাই কাটা যাবে, আর এখানে থিটা আর থিটা 2 থিটা হয়ে যাবে। তাহলে 1 যোগ এখানে আমি 2 করে দিলাম, তাহলে এটা কি হবে, থিটা আর থিটা 2 থিটা, আর 90 আর 30 যোগ করে কত হবে, এই যে 120 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল কত হলো, 60 ডিগ্রি। তাহলে থিটা হয়ে গেল 60 ডিগ্রি। এখন আমরা থিটার মান যে কোনো একটা সমীকরণে, এই যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে 1 নং সমীকরণ, বা এটা থেকে ওইটা বিয়োগ করলেও ওইভাবেও বের করা যায়। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি, থিটা হচ্ছে কত 60 ডিগ্রি, তারপর প্লাস এখানে কি আছে ফাই ইকুয়াল হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে ফাই ইকুয়াল কত হচ্ছে, 90 থেকে 60 বাদ দিলে হচ্ছে এই যে 30 ডিগ্রি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। 6 নাম্বার অঙ্কটা কি বলছে, cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখানে দেওয়া আছে তোমাদের cos x, আর এইটাকে বের করতে, এর মানটা বের করতে, প্রকাশ করতে বলছে, এটা ইকুয়াল cot x আকারে। তো যাই হোক, এখানে cos x টাকে কি cot x আকারে আমাদের প্রকাশ করতে বলছে। যে cos x ইকুয়াল আমরা কি লিখতে পারি, তাহলে cos x ইকুয়াল কি 1/sec x আমরা কিন্তু লিখতে পারি sec x। তাহলে 1/sec x এটা লিখতে পারি না। এখন দেখো, আমরা যদি এই cos x টাকে আমরা 1/sec x করে দিলাম, এখন এটাকে যদি আমি কি করে দিই, যে মনে করো এটা রুটের ভিতর আমি করে দিই, তাহলে রুটের ভিতর যদি আমি লিখি, তাহলে সামনে একটু প্লাস মাইনাস দিতে হবে। যদি রুটের ভিতর দিই, তাহলে এখানে এই যে রুটের ভিতর, তখন এই যে sec স্কয়ার থিটা করে দিলাম। যাই হোক, x sec স্কয়ার x। এখন sec স্কয়ার x ইকুয়াল কি, যেমন আমরা জানি এই যে sec স্কয়ার থিটা ইকুয়াল জানি 1 প্লাস এই যে tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা জানি। তা cos x ইকুয়াল 1/sec x, তখন এটাকে আমরা রুটের ভিতর দিলাম, তখন কিন্তু এখানে স্কয়ার করে দিতে হবে রুটের ভিতর দিলে, আর এখানে সামনে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখানে প্লাস মাইনাস দিলাম। এখন sec স্কয়ার আমরা কি লিখতে পারি, sec স্কয়ারটা লিখতে পারি যে 1 প্লাস এই যে tan স্কয়ার x। sec স্কয়ার x ইকুয়াল লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x। এখন দেখো, এই যে যেমন tan থিটা ইকুয়াল আমরা জানি 1 বাই এই যে cot থিটা। যেমন এখানে cos x 1/sec x, এখানে tan x, তাহলে 1/cot x আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 1 প্লাস টেনটাকে লিখতে কি পারবো, 1 প্লাস 1 বাই এই যে cot স্কয়ার x, cot স্কয়ার x আমরা লিখতে পারবো। 10 হচ্ছে 1/cot। এখন এটাকে যদি লসাগু করি, তাহলে লসাগু করলে কি হবে, এটা যদি লসাগু করি, তাহলে 1 cot স্কয়ার এই যে cot স্কয়ার x প্লাস 1, হরে থাকতেছে কি এই যে cot স্কয়ার x, এটার উপর তো আছে রুট,
আর এখানে 1। এখন রুট মানে কি, রুট এটা তো তাহলে কি হবে, এটা রুট, এখানে স্কোয়ারের জন্য রুটটা কিন্তু উঠে যাবে, তাহলে স্কোয়ারের জন্য যদি রুটটা তুলে দেই তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে এই যে cot স্কোয়ার এক্স প্লাস 1, আর এইটাতে থাকতেছে এই যে cot x। এখন এই cot x টা কি লবে চলে আসবে, তাহলে এখানে প্লাস মাইনাস এই যে cot x বাই হচ্ছে এই cot স্কোয়ার এক্স প্লাস 1। তাহলে আমরা এই যে cos x কে আমরা এখানে cot x আকারে, cos x কে আমরা cot x আকারে প্রকাশ করলাম, তাহলে এইটা ইকুয়ালে এইটাই হচ্ছে উত্তর। তাহলে অতএব কি হলো যে এই যে cos x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস cot x বাই রুট ওভার হচ্ছে cot স্কোয়ার এক্স প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে আর পরবর্তী ক্লাসে।